লেখক গবেষক বদরুদ্দীন উমরের মরদেহ সকাল 10টায় সর্বস্তরে শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। পরে জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। রোববার সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান বদরুদ্দীন উমর। তার বয়স ছিল 94 বছর। স্বজনরা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বদরুদ্দীন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি হন। এবছর তাকে স্বাধীনতা পুরস্কার দেয় অন্তর্বর্তী সরকার। তবে আজীবন কোনো পদক গ্রহণ না করা বদরুদ্দীন উমর তা নিতেও অস্বীকৃতি জানান। ডাকসু নির্বাচনের জমজমাট প্রচারণা শেষে এখন চলছে ভোটের ক্ষণগণনা। জয় পেলে নিরাপদ ক্যাম্পাস সহ 8 বিষয়ে কাজ করার শপথ ছাত্রদল সমর্থিত প্যানেলের। আর অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা জানালেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কা। তবে সুষ্ঠু ভোটের জন্য সব প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একদিন পরেই ডাকসু নির্বাচন, প্রচারণার শেষ দিন। রোববার হল থেকে ক্যাম্পাস সবখানেই ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সহ 8 বিষয়ে শপথ নেন ছাত্র দলের প্রার্থীরা। নির্বাচিত হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়বেন তারা। এখানে তাদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্য সেবা, সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ ছাত্র শিবিরের। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন। জাল ভোটের বিষয়ে সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। হাসপাতাল থেকে ছুটির পরে হুইল চেয়ারে বসে প্রচারণা চালায় প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। জানান, সবাই ভোট দিতে এলে টিকবে না এখনকার কোনো সমীকরণই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছে আজ, চলবে আগামীকাল পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, আজ থেকে শুরু হতে আগামীকাল পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই, এই প্রক্রিয়া নিয়ে একটু বিস্তারিত জানাবেন। দেখুন, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল গতকালকে এবং আজ থেকে শুরু হয়েছে যাচাই বাছাই, অর্থাৎ আজ এবং আগামীকাল এই 2 দিন মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে। এরপরে 10 তারিখে প্রার্থীদের প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করা হবে এবং এরপরে কোনো আপত্তি থাকলে সেটি আপত্তি এবং নিষ্পত্তি এর জন্য 2 দিন সময় দেওয়া হয়েছে। এরপরে 14 তারিখে এবং 13 তারিখে প্রার্থী যদি প্রত্যাহার করতে চাই সেক্ষেত্রে 13 তারিখ পর্যন্ত তার সময় রয়েছে, তিনি 13 তারিখ পর্যন্ত প্রার্থীরা প্রত্যাহার করতে পারবেন এবং এরপরে 14 তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং এরপরই যারা এখানে বিভিন্ন পদে দাঁড়িয়েছেন ঠিক তারা উৎসব মুখর পরিবেশে এখন পর্যন্ত যেটা দেখছে, এরপর থেকে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তারা চালাতে পারবেন। এখনো যে প্রচার প্রচারণা থেমে আছে ঠিক সেটি নয়, তবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তারা 15 তারিখের পর থেকেই জানান দিতে পারবেন। আর এখন যদি তারা প্রকাশ্যে দিতে চান তাহলে সেটি যে নিয়ম লঙ্ঘন রয়েছে, অর্থাৎ নির্বাচনী যে নিয়মবিধি রয়েছে সেটি লঙ্ঘিত হবে, যার ফলে
ফলে আচরণবিধি লঙ্ঘিত হবে, যার ফলে এখন পর্যন্ত ঠিক বলা যেতে পারে যে আভ্যন্তরীণভাবে প্রত্যেকটি প্রার্থী তারা তাদের প্রচারণা এবং তাদের যে নির্বাচনী কার্যক্রম সেটি অব্যাহত রেখেছে। এবং এখন গতকালকে আমরা দেখেছিলাম যে গতকালকে নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন ছিল। গতকালকে ছাত্রদল, ছাত্র শিবির তারা তাদের নমিনেশন পেপার জমা দিয়েছেন, তাদের প্যানেল ঘোষণা করেছেন এবং তারা এটি নিয়ে সংবাদ সম্মেলন করে তারা জানান দিয়েছেন যে তারা বিভিন্ন হল থেকে বিভিন্ন পদে কে কোথায় ভিপি দাঁড়াচ্ছে, কে জিএস দাঁড়াচ্ছে, এই নামগুলো তারা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন। এবং একটি কথা বলা যেতে পারে যে দীর্ঘ ৩৫ বছর পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এর আগেও কিন্তু একাধিক পথ পরিক্রমা পার করতে হয়েছে, নানা প্রতিবন্ধক নির্বাচন কমিশনকে। এখানে ছাত্রদের বিভিন্ন দাবি দাবা ছিল, সবগুলো যৌক্তিকতার ভিত্তিতে প্রশাসন সেটি বিবেচনা করেছেন, সেটি ভোটারযুক্ত তালিকা থেকে শুরু করে ভোট কেন্দ্র স্থাপন, সেই সাথে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কি হবে না এটি নিয়ে ছিল একটি বড় ধূম্রজাল সৃষ্টি হয়েছিল। এটি নিয়ে ছাত্র সংগঠনগুলো আন্দোলনও করেছেন এবং শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তাদের শিক্ষার্থীদের এই দাবির যৌক্তিকতা দেখে বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং এইবার প্রথম বর্ষের শিক্ষার্থী তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন এবং ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি তারাও কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারছেন। তো এখন পর্যন্ত যদি বলা যেতে পারে যে রাকসু নির্বাচনে যে অনিশ্চয়তা একটি দেখা দিয়েছিল, একটি শঙ্কা দেখা দিয়েছিল, ঠিক সেই শঙ্কাগুলো ক্রমে দ্রবীভূত হচ্ছে এবং নির্বাচনী আমেজ সেটি কিন্তু এখানে আমরা দেখছি যে ফিরে আসছে। এবং এক কথা বলা যেতে পারে যে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসু নির্বাচনে যে আমেজ সেটি কিন্তু বহাল রয়েছে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাকসু নির্বাচনের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন, দুনিয়ার কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করতে ধর্ম উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হবে সর্বোচ্চ সহযোগিতা। স্থানীয় প্রশাসন বৈঠকে রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। স্থানীয় প্রশাসনকেও করা হয়েছে সতর্ক। সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার প্রথমে ওপেনিং রিমার্কসে এটা বলেছি যে এবং আমাদের ধর্ম অ্যাডভাইজার যারা আমাদের ধর্মীয় গ্রুপ যারা আছেন সবার সাথে কথা বলবেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। গত বছর অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টা থামাতে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। কঠোর নির্দেশনা দেওয়া হয়। নূর সেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় উদ্বেগ জানিয়ে ফখরুল বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে, সম্মেলন সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানান মির্জা ফখরুল। সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমরা একটু উদ্বিগ্ন যে কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযথা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন।
যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সংবিধানের সাথে সম্পৃক্ত নয় এমন সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানী কাকরাইলে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অমূলক সংস্কার করলে ভবিষ্যতে জটিলতা হতে পারে। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণা অর্ধেক হয়ে যাবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, গণপ্রতিনিধিত্ব আইনে আরপিও অমূলক সংশোধনী নির্বাচনে জটিলতা তৈরি করবে। ২১ ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে, যে কোনো রাজনৈতিক দল ২ বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে, পরে জটিলতা হবে। পরের সন্ধ্যায় ঢাকেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন সালাউদ্দিন আহমেদ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার বিকেলে আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি পিআর নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করে বলেন, কোনো দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচনে যাবে না। ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না বুঝতে পেরে ভোট বানচাল ও ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা করছে। আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি জোর জবরদস্তির রাজনীতিতে বিশ্বাস করেনি। বিএনপি ভোট কারচুপির রাজনীতিও কোনোদিন করেনি। দলের নেতাকর্মীদের কার্যকলাপ যেন এমন হয় 2026 সালের নির্বাচনে ধানের শীষের জয় হয়, কেউ যেন রুখতে না পারে। আটকে গেছে রোহিঙ্গাদের ভাসানচরে সরানোর প্রকল্প। ধারণ ক্ষমতা 1 লাখ হলেও 4 বছরে কক্সবাজার থেকে গেছে মাত্র 37,000। বর্তমান সরকার প্রকল্পটিকে গুরুত্ব না দেওয়ায় প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এদিকে মানবাধিকার কর্মীরা বলছেন, সংকট সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনই মূল লক্ষ্য হওয়া উচিত। 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়। শেষ গেছে 2024 সালের অক্টোবরে। 37,000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হলেও পালিয়েছে 7,000। এরপর থেকে আটকে আছে প্রকল্পটি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, রোহিঙ্গাদের অনাগ্রহ ও আন্তর্জাতিক সংস্থার আপত্তির কারণে প্রক্রিয়া বন্ধ রয়েছে। সরকারও একে ব্যর্থ প্রকল্প মনে করছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে রিলোকেশনের ব্যাপারে আমরা কোনো রকম সম্মতি পাইনি। কারণটা হচ্ছে, সরকার মনে করছেন যে ভাসানচর প্রজেক্টটি একটি ফেইল্ড প্রজেক্ট, সেজন্য সরকার এই বিষয়ে আর আগ্রহী নন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউএন এবং আইএনজিও, এরা কখনোই আসলে ভাসানচর প্রকল্পের ব্যাপারে আপনার পজিটিভ ছিলেন। বিগত সরকারের পদক্ষেপটি বাস্তবসম্মত ছিল না দাবি করে মানবাধিকার কর্মীরা বলছেন, স্থানান্তরের বিষয়ে প্রথম থেকেই আপত্তি ছিল। এতে রোহিঙ্গা সমস্যা কমবে না, বরং বাড়বে। এই প্রজেক্টে সময় উপযোগী ছিল না, বাস্তবসম্পন্ন ছিল না, মানে বাস্তবসম্মত ছিল না, এটা খুবই স্পষ্ট। রিলোকেশনের বিষয়ে যে সরকার বর্তমান যে সিদ্ধান্তটি নিয়েছে যে আর কোনোভাবেই রিলোকেশন করা হবে না, এটা অনেকটা যৌক্তিক। কারণ আমাদেরকে এখন মনোনিবেশ করতে হবে এই রোহিঙ্গাদের কিভাবে সম্মানের সাথে, তার মর্যাদার সাথে অধিকার নিয়ে তারা যাতে তার নিজ ভূমিতে অর্থাৎ মায়ানমারে ফেরত যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টির তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। আনোয়ার সাদাত নূর,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন পুনর্বহালের দাবিতে রোববার পাবনা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহাল দাবিতে আজ সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। আসন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 15 কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখানে বিজয়নগরের জনগণ বারবার আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে এবং আমরা আপত্তি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। যদি আমাদেরকে সরলের সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। পাবনার বেড়ায় সিএনবি মোড়ে 2 ঘন্টা বিক্ষোভ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন অবরোধকারীরা। এদিকে হোমনা, মেঘনাকে কুমিল্লার 2 আসনে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধ করে। আমরা হোমনা, মেঘনা আসন চাই, আমরা দাউদকান্দি থাকতে চাই না, আমাদের দাউদকান্দির দরকার না। নির্বাচন কমিশন তাদের আইন নিজেরাই লঙ্ঘন করেছে। তাদের আইনে বলা আছে প্রশাসনিক বিন্যাস, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার কথা তারা বলেছেন। এই 2টি বিষয়কে তারা লঙ্ঘন করেছে। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর মধ্যে রয়েছে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল। সকাল সন্ধ্যা বাগেরহাট জেলা সদর সহ সকল উপজেলায়। 9 তারিখে মঙ্গলবার আমরা আবার বিকেল 5টায় বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমরা বিক্ষোভ সমাবেশ করব। এদিকে নির্বাচন কমিশন বলছে, সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে আসন সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। গত 4 আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেওয়া হয়। এতে গাজীপুরের 1টি আসন বেড়েছে ও বাগেরহাটের 1টি কমেছে। এছাড়া ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ভোর 6টা থেকে শুরু হয় হরতাল। সকাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার সব অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে 1টি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে নির্বাচনী সীমানা চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 5 দিনের কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ, বৃহস্পতিবার আবারও হরতাল পালনের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। এ নিয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অলিপ কুমার ঘটক। অলিপ, সর্বদলীয় সম্মিলিত কমিটির 5 দিনের কর্মসূচির অংশ হিসেবে আজ তো সোমবার হরতাল চলছে, কি প্রভাব দেখছেন হরতালের? জি দেখুন, বাগেরহাটে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আপনার হরতাল শুরু হয়েছে। হরতাল কিন্তু শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, বাগেরহাটে বিশেষ করে আপনার নতুন কোর্ট এলাকা, তারপরে দশানি, কাটাখালী এবং নপাড়ার মোড়, এই সমস্ত এলাকাতে কিন্তু পিকেটাররা তারা দাঁড়িয়ে তারা হচ্ছে আপনার বিভিন্ন যানবাহন কিন্তু তারা চলাচল করতে দিচ্ছে না। দূরপাল্লার সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো গাড়ি কিন্তু এই বাগেরহাট বাস টার্মিনাল থেকে কিন্তু কোথাও ছেড়ে যায়নি। বাগেরহাটে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে বাগেরহাটে কিন্তু অভ্যন্তরীণ 16টি
রুট রয়েছে, এই রুটে কিন্তু সকাল থেকে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। আমরা দেখতে পেয়েছি এখানে শুধুমাত্র ছোট ছোট কিছু যানবাহন কিন্তু চলাচল করছে। আমি এখানে নেতৃবৃন্দ যারা এই সর্বদলীয় সম্মিলিত কমিটি তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে বাগেরহাটের যে 4টি আসন, সেই 4টি আসনের কিন্তু পুনর্বহাল করতে হবে। এই পুনর্বহাল করার জন্য কিন্তু তারা গতকালকে সংবাদ সম্মেলন করে 5 দিনের কর্মসূচি দেয়। সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে সকাল সন্ধ্যা হরতাল, সেই সকাল সন্ধ্যা হরতাল কিন্তু সর্বাত্মকভাবে পালিত হচ্ছে। আপনাকে একটু বলতে চাই যে বাগেরহাটে এই যে 4টি আসনকে 4টি আসন ভেঙে 3টি করা হয়েছে, এই 3টি আসন 30শে জুলাই যখন প্রাথমিক খসড়া দেয় নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশন কিন্তু বাগেরহাটে 2টি উপজেলাকে 2টি আসনের ভেতরে কিন্তু দিয়ে দেয়। এখন কিন্তু চূড়ান্ত যে নির্বাচন কমিশন যে আপনার আসন দিয়েছে, সেখানে কিন্তু বাগেরহাটে ফকিরহাট, মোল্লাহাট এবং সদর নিয়ে একটি আসন হয়েছে, রামপাল, ফকিরহাট, মোংলা মিলে হয়েছে একটি আসন, এবং শরণখোলা, মোরেলগঞ্জ এবং কচুয়া মিলে হচ্ছে একটি আসন হয়েছে। সব মিলিয়ে এই 3টি আসনে যে যারা আপনার এই মানে তারা বলছে যে আমরা কিন্তু এই আন্দোলন করছি, আর এইখানে বাগেরহাটেবাসীর প্রাণের দাবি যে এইখানে বাগেরহাটে যে 4টি আসন, সেই 4টি আসনকে পুনর্বহাল করতে হবে। এবং এইখানে আজকে সকাল থেকে কিন্তু বাগেরহাটে যে প্রধান বাজার রয়েছে, বিশেষ করে উপজেলা বাজার, তারপরে বাগেরহাট শহরের যে প্রধান বাজার, সেই বাজারে কিন্তু দোকানপাট কিন্তু সকাল থেকে কিন্তু তারা বন্ধ রেখেছে। তারা এই হরতালের সাথে একত্রতা ঘোষণা করে কিন্তু তাদের এই যে দাবি আদায়ের যে আন্দোলনে নেমেছে, তারা এই আন্দোলন না হওয়া পর্যন্ত, আন্দোলন শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা ঘরে ফিরবে না, এমনটাই বলছে। আজকে যেমন হরতাল চলছে, আগামীকালকে কিন্তু বিক্ষোভ রয়েছে, আবার কালকে হরতাল নেই, এরপরে আবার টানা কিন্তু 48 ঘন্টার হরতাল দিয়েছে এই সর্বদলীয় সম্মিলিত কমিটি। তো সব মিলিয়ে তারা চায় যে বাগেরহাটের এই যে 4টি আসন, এই 4টি আসনকে কিন্তু তারা কোনো অবস্থাতেই হারাতে রাজি নয়। তারা চায় যে তারা আন্দোলন করে তারা এই তাদের দাবি আদায় করে ছাড়বে। এই জি, অলিপ কুমার ঘটক জানাচ্ছিলেন বাগেরহাট থেকে। প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। পরবর্তী খবর জানিয়ে দিচ্ছি। ভোলার বোরহানুদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগে এক নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত 4 জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল 11টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজারে এই ঘটনাটি ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চায়ের দোকানের সামনে মাঝবয়সী এক পুরুষের মাথা ন্যাড়া করে দিচ্ছে কিছু লোক। পাশেই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি হলেন বড়মানিকা ইউনিয়ন বিএনপির 5 নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে ওই নারীকে জুতার মালা পরিয়ে ও পুরুষের প্রকাশ্যে মাথার চুল কেটে দেওয়া হয়। ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। কেউ বা অসহায়ের মতো এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অর্থ তোলার জন্য। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে একীভূত করাই শেষ সমাধান। মোহাম্মদ ইউসুফ কুমিল্লা থেকে ঢাকায় SIBL এর দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তার ব্যাংক হিসাবে 17 লাখ টাকা থাকলেও পাচ্ছেন মাত্র 5,000 টাকা। FDR আছে প্রায় 16-17 লাখ টাকা। এখন একটা FDR ভাঙছি 2 লাখ টাকার, অ্যাকাউন্টে ঢুকছে 2 লাখ টাকা কিন্তু দিতেছে না। তার মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছে না। দিশাহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। সঞ্চয় করে ব্যাংকে, সেই ব্যাংকে এসে যদি এই যে আমার এখন 1,27,000 টাকা অ্যাকাউন্টে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, উনি 10,000 টাকা দিচ্ছে। সপ্তাহে 5,000 টাকা দিতে চায়। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো যে ভাই কিছু করার নাই, টাকা নাই। আমি নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন এই ব্রাঞ্চে আসছি, ওনারা 10,000 উপরে দিচ্ছে না। এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারাও। যাতে আমরা পারি, এই জন্য আমাদেরও চেষ্টা আছে যে রিকভারির মাধ্যমে এই সাপোর্টটা দেওয়া। তো রিকভারি করতে গিয়ে স্বাভাবিক যে রিকভারি তো এত দ্রুত হয় না। হ্যাঁ, আমরা একইভাবে নিতে হচ্ছে, আমরা একসাথে নিতে পারতেছি না, একসাথে স্যালারি একসাথে নিতে পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে।
শেয়ার মার্কেটেরটা অবশ্যই আমাদের মাথায় থাকবে, কিন্তু মার্জার ছাড়া কোনো উপযুক্ত বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাই, এই ব্যাংকগুলির সার্ভাইভাল যাতে করে সেটা নিশ্চিত করার জন্য। এদিকে 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে রুলের জবাব চেয়েছে হাইকোর্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনের কারণে 40 দিন কার্যক্রম বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে সে সময় 5 কোটি টাকা তেল খরচ দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই এ চুরির সাথে জড়িত। সংশ্লিষ্ট পরিবহন বিভাগও এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মে ও জুনে আন্দোলনে উত্তাল ছিল ঢাকা দক্ষিণ নগর ভবন। সে সময় 40 দিন বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। ওই সময় অনেক অফিসার অফিসে না গেলেও তাদের জন্য বরাদ্দ গাড়ির জন্য প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় 5 কোটি টাকা। এমন অভিযোগ পেয়ে রোববার ডিএনসিসিতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের দল। এ সময় নথি জব্দ ও চালকদের জিজ্ঞাসাবাদ করে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন, এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান বলে মনে হচ্ছে। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপক অফিসে ছিলেন না। গড়মিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে বলে জানান সহকারী ব্যবস্থাপক। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। দুদক জানায় জব্দ নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়া হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে দেশের বিভিন্ন জেলায় সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে যায় পানি। প্রতিনিয়তই উল্টে পড়ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। এছাড়া চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা। অভিযোগ আছে সড়ক বিভাগ নামে মাত্র মেরামত করলেও কোনো কাজে আসছে না। গাজীপুরের ইটাহাটা কলাবাগান সড়ক যেন ভোগান্তির আরেক নাম। ভাঙাচোরা ও রাস্তা কেটে গর্ত করায় বন্ধ যান চলাচল। 2022 সালে সড়ক মেরামত কাজ শুরু করে সিটি কর্পোরেশন। প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। 2-3 বার কাজ বন্ধ করে দিয়েছে। মানুষের যে ভোগান্তি, একটা রিক্সা চলা যায় না, কিছু নিয়ে মানুষ যাওয়া যায় না। চুক্তি বাতিল করার পরবর্তী সময় আমরা এর যে আবার নতুন করে চুক্তি সম্পন্ন টেন্ডার দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়নের জন্য ইন্টারনাল যেসব কাজগুলো সম্পন্ন করা দরকার আমরা সেগুলো সম্পন্ন করতেছি। ময়মনসিংহের গৌরীপুরে বর্ষাকালে কাদার শুষ্ক মৌসুমে খানাখন্দ দিয়ে চলাচল করতে হয় কয়েক হাজার মানুষকে। রাস্তাটি মেরামত না করায় শুধু চলাচলে ভোগান্তি নয়, ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নও। রাস্তা কাদাতে পুড়ে গিয়া বইটি মাখা এলায়, এর মধ্যে দেখেন আমরা বাজার করতে গেলেও ব্যাগ হাতে সিরিয়া তরকারি মরকারি সব নষ্ট হয়ে যায়। বেহাল দশা ফেনী পৌরসভার 75% সড়কে। জনভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী পৌরবাসীর। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা পানিতে তৈরি হয় পানিবাহিত রোগ। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির অনেক কামাই থেকে অনেক খরচ বেশি আসে। টানা বৃষ্টিতে ঝালকাঠির গুরুত্বপূর্ণ 50 কিলোমিটারের বেশি সড়ক যান চলাচলের অনুপযোগী। এবং আমরা এখানে স্থানীয় জনগণ একটা মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও বেহাল। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এসব ক্ষতিগ্রস্ত রাস্তাতে 20টা রাস্তা আমরা প্রাক্কলন পাঠিয়েছি এবং এগুলো দ্রুত পাশ হয়ে টেন্ডার হলে রাস্তাগুলো মেরামত করা যাবে এবং সেগুলো চলাচল উপযুক্ত করা যাবে। মাদারীপুর সদর উপজেলার 2টি সড়কে চলাচলে বেড়েছে ঝুঁকি। বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। রবিবার রাত 10:30টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা ঘটে।
পাংশা হাইওয়ে পুলিশ জানায়, পাংশা থেকে করে 4 জন কালুখালীর দিকে যাচ্ছিল। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। সে সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বাধীন ও আরিফ নামে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেক মোটরসাইকেলের বাকি 2 জনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি 1 বছরে কমেছে 1/3। গত বছর 5 আগস্টের পর ভারতের একাধিক নিষেধাজ্ঞা ও রেলওয়ের দুর্বল অবকাঠামোর কারণে এমন পরিস্থিতি, অভিযোগ ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে চাল, গম, ভুট্টা, হলুদ, জিরা, পাথর ও গার্মেন্টস পণ্য আমদানি হয়। 2023-24 অর্থবছরে রেলপথে আসে 41,000 মেট্রিক টন পণ্য। তবে 2024-25 অর্থবছরে এসেছে মাত্র 12,000 মেট্রিক টন। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সাথে মূলত এই বন্দর দিয়েই রেল ও সড়কপথে পণ্য আমদানি রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের 5 আগস্টের পর ভারতের বারবার নিষেধাজ্ঞার জেরে আশানুরূপ পণ্য আনা যাচ্ছে না। রেলপথে পণ্য রপ্তানির নির্দেশ বাস্তবায়ন হয়নি, রয়েছে অবকাঠামো সংকটও। বিগত দিনে আমদানি রপ্তানি পণ্য ট্রেনে কমে আসছে, এতে অর্থনৈতিক প্রভাব পড়ছে, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পণ্য কম আসছে, এটার মূল কারণ হচ্ছে যে এলসি স্বল্পতা এবং সাপ্লাই চেন দুর্বল হয়ে গেছে এবং ভিসা জটিলতা এর জন্য বড় ধরনের একটা কারণ হিসাবে ব্যবসায়ীরা মনে করছে। অবকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানান বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান। যাতে আগামীতে ট্রেন যোগে ভারত থেকে আরও বেশি পরিমাণ পণ্য আমদানি হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সেজন্য রেলওয়ে আলাদা ইয়ার্ড নির্মাণ এবং শেড তৈরি করার কাজ চলছে। এবছরের জুলাইয়ে ভারত থেকে এসেছে 492 মেট্রিক টন পণ্য, আর আগস্টে পণ্য আমদানি হয়েছে 332 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভাঙনের ঝুঁকিতে 3 নদীর মিলনস্থল চাঁদপুর শহর। শুধু শহর নয়, জাকাতিয়া ও ধনাগোদা নদীর 2 পাড়ে ঝুঁকিতে আছেন কয়েক হাজার বাসিন্দা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুবতী নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের চেষ্টা চালালেও স্থায়ী ব্যবস্থার দাবি নদী তীরের বাসিন্দাদের। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর শহর। বর্ষা এলেই ভাঙনের ঝুঁকিতে থাকেন বাসিন্দারা। গত 5 দশকে শহরের 5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে মেঘনা নদীতে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের মূলহেড, নতুন বাজার ও পুরান বাজার এলাকা। ভাঙনের আতঙ্কে দিন পার করছেন রাজরাজেশ্বর চর, হাইম চর, উত্তর মতলব সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। নদীর স্রোত এত বেশি যে গভীরে এই ফারে বাড়ি খায়। এইভাবে ভাঙতে ভাঙতে শহর চলে যাবে, পুরান বাজার শহর চলে যাবে। এভাবে বেড়িবাঁধ ঝুঁকিতে আছে। যদি দ্রুত সময়ের ভিতরে এই রক্ষা না করে তাহলে এই বেড়িবাঁধ টিকানো সম্ভব না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শহরের 3360 মিটার এলাকা সুরক্ষায় গেল বছর থেকে বাঁধ নির্মাণ চলছে, যা শেষ হবে 2027 সালে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে স্থান মূলহেড এলাকা এবং নতুন বাজার এবং পুরান বাজার এলাকায়, এই অংশটা আমাদের রিহ্যাবিলিটেশনের কাজ চলছে। চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের বর্তমানে 18% প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর বাঁধ এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে প্রায় 100 মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। 2500 শতক চলে গেছে এখান থেকে, এখনো যাচ্ছে। এখন আমরা বিপদগ্রস্ত আছি। এখন যদি সরকার থেকে একটু আসে দিয়ে বাস্তাবস্তা ফেলা যদি তারা ই করে, মসজিদ, গোডাউন, বাজার ঘর, বাটিয়াড়া বাজার, কবলতি বাজার, নদীর কবলতি বাজার। ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পাওবর কর্মকর্তারা বলছেন, অর্থ বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ফিলিং কাজ চলতেছে, আজকেই আমরা ইনশাল্লাহ ডাম্পিং শুরু করতে পারবো। আমরা একটি ডিপিপি সাবমিট করা আছে স্থায়ী কাজের জন্য। এটা যদি অনুমোদিত হয় তাহলে স্থায়ীভাবে ভাঙনটি প্রতিরোধ হবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার 3 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে 580 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মারা যাওয়া 3 জনের 1 জন পুরুষ, 2 জন নারী।
আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে 415 জনই ঢাকার বাইরের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 135 জন, যাদের মধ্যে 73 জন পুরুষ ও 62 জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন 34,411 জন, যার মধ্যে 20,592 জন পুরুষ ও 13,819 জন নারী। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে কোনো শান্তি চুক্তি হলে সেখানে বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল পর্যবেক্ষণে নেতৃত্ব দিতে পারে যুক্তরাষ্ট্র। আর সেই বাফার জোনে বাংলাদেশ ও সৌদি আরবের মতো দেশ থেকে সেনা পাঠানো হতে পারে। মার্কিন গণমাধ্যম এনবিসির বরাতে তথ্য দিয়েছে রয়টার্স। এতে বলা হয়েছে, ভবিষ্যতে রাশিয়ার সম্ভাব্য হামলা থেকে ইউক্রেনকে রক্ষায় বিশাল বেসামরিক এলাকায় বাফার জোন তৈরি হবে। সেখানে এক বা একাধিক ন্যাটো বহির্ভূত দেশ থেকে সেনা মোতায়েন হতে পারে। এ পরিকল্পনা জানে এমন 4টি সূত্রের বরাতে শুক্রবার প্রতিবেদন প্রকাশ করে এনবিসি নিউজ। গণমাধ্যমটি বলছে, সংঘাতের অবসান বা রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্টদের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে হতাশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মাসে আলাস্কায় বৈঠক করেন ট্রাম্প পুতিন, তবে এখন পর্যন্ত মস্কো শর্ত শিথিল বা বৈঠকে রাজি হচ্ছে এমন কোনো ইঙ্গিত মেলেনি। এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।